গান্ধীজির মৃত্যুর সঙ্গে সঙ্গে গান্ধী এরার সমাপ্তি ঘটে। 1948 সালের 30শে জানুয়ারি ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী দিল্লির বিড়লা হাউজে প্রার্থনা সভায় যাবার সময় 35 বছরের নাথুরাম গডসের পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া 3টি গুলির আঘাতে প্রয়াত হন জাতির পিতা। কিন্তু আশ্চর্যের বিষয়, এমন একজন নেতাকে গুলি করার পরও গডসে সেখান থেকে পালানোর চেষ্টা না করায় আম জনতা সহজে তাকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা গডসেকে মারধরও করে এবং পরবর্তীতে পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং তুগলক রোড থানায় গডসের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। এরকম ঘটনাটা আমরা সবাই জানি, কিন্তু আমরা তার বিচার প্রক্রিয়া সম্পর্কে আজ এই ভিডিওতে জানব। 1948 সালের মে মাসে দিল্লির লালকেল্লায় একটি বিশেষ আদালতে গডসের বিচার প্রক্রিয়া শুরু হয়। তবে এটা জেনে রাখা ভালো যে এই লালকেল্লায় শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এবং নেতাজির তৈরি আজাহিন বাহিনীর জওয়ানদের বিচার হয়েছিল। গান্ধী হত্যার বিচারের দায়িত্ব ছিলেন ভারতীয় সিভিল সার্ভিসের বিচার বিভাগীয় শাখার প্রধান সদস্য বিচারক আত্মচরণের ওপর। এই সময় সরকারের পক্ষের আইনজীবী হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন বোম্বাইয়ের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল চৌন্সি এম থিসেন। পরে তিনি ভারতের সলিসিটর জেনারেল এবং তারপর অ্যাটর্নি জেনারেলও হয়েছিলেন। তবে সেই সময় সমস্ত অভিযুক্তদের নিজস্ব পছন্দমতো উকিল রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অশোক কুমার পান্ডের লেখা বই তারা গান্ধীজিকে হত্যা করেছে মতাদর্শে ও ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন, এইতে উল্লেখ করা হয়েছে যে আইন নিজের পথে চলছিল, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সরকারি খরচে নাকি আইনি সাহায্য দেওয়া হয়েছিল গডসেকে। জেলে থাকাকালীন তার বেশিরভাগ চাহিদাও পূরণ করা হয়েছিল। এটা শুনানির দ্বিতীয় দিন গডসে নিজেই স্বীকার করেছিলেন। 1948 সাল বিশেষ আদালত 149 জনের প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করে। সরকারি আইনজীবী আদালতে 404টি তথ্যচিত্র ও 80টি অন্যান্য প্রমাণ পেশ করে। পরবর্তীতে আবেদনের শুনানি শুরু হয় পাঞ্জাব হাইকোর্টের বিচারপতি আত্মাচরণ, বিচারপতি জিডি খোসলা, বিচারপতি আইডি দুয়া এর বেঞ্চে। এই বেঞ্চে বিচারপতির লেখা বই দ্য মার্ডার অব মহাত্মা তে লিখেছেন এই কেসের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসাবে পেয়েছিলেন তারা দিগম্বর ব্যাজকে। এই দিগম্বর ব্যাজ এই ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন, যিনি নিজের অপরাধ স্বীকারের সঙ্গে সঙ্গে অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে যান। এরপর 1949 সালের 10ই ফেব্রুয়ারি বিচারক আত্মাচরণ অভিযুক্ত জর্জে এবং তার সঙ্গীদের দোষী সাব্যস্ত করেন। গডসে ও আপ্তের মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু এই আদেশের 4 দিন পর দোষীরা সবাই এই রায়ের বিরুদ্ধে পাঞ্জাব হাইকোর্টে অ্যাপিল করে। কিন্তু মজার বিষয় হলো গডসে তার সাজার পরিবর্তে তদন্তের চেষ্টার বিরুদ্ধে আবেদন করেছিলেন, কারণ তিনি জানতে চেষ্টা করেছিলেন যে গান্ধীজি হত্যার পিছনে শুধু তিনি একাই জড়িত নাকি অন্য কোনো বৃহত্তর ষড়যন্ত্র আছে। বিচারপতি খোসলা, বিচারপতি এ.এন. ভান্ডারী, বিচারপতি আশারু রাম সহ একটি বেঞ্চে অ্যাপিলের শুনানি হয়। তবে বিচার চলাকালীন কোনো আইনজীবী নিতে অস্বীকার করেন গডসে এবং তিনি নিজেই আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরার অনুমতি চান এবং আদালত তা গ্রহণও করে। বিচারপতি খোসলার লেখা প্রকাশ পায় যে ঘাতক গডসের মধ্যে তার অপরাধের কোনো অনুশোচনা দেখা যায় না, বরং তিনি নিজেকে নির্ভীক দেশপ্রেমিক এবং হিন্দু মতাদর্শে একজন উৎসাহী নায়ক হিসেবে তুলে ধরার সুযোগ গডসে ব্যবহার করেছিলেন। এই অপরাধের জন্য কোনো অনুতপ্তও ছিল না তার মধ্যে। যাই হোক, 1949 সালের 21শে জুন হাইকোর্টের বেঞ্চে 2 জন অপরাধী ছাড়া বাকি সবার ক্ষেত্রে নিম্ন আদালতের রায় বহাল রাখে, যার ফলে গডসে এবং আপ্তের ফাঁসির সম্ভাবনা জোরালো হয়। কিন্তু অভিযুক্তদের কাছে শেষ একটি রাস্তা ছিল, সেটি হলো পিভি কাউন্সিলের কাছে আবেদন। এই পিভি কাউন্সিল হলো এখনকার সুপ্রিম কোর্ট, যা 1950 সালে সৃষ্টি হয়েছে। আবেদনও করা হয়েছিল পিভি কাউন্সিলে,
কিন্তু বিশেষ ছুটির জন্য আবেদন প্রত্যাখ্যিত হয়। পরবর্তীতে গডসের মা বাবা ভারতের গভর্নর জেনারেলের কাছে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতির আবেদন করেন, কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যিত হলে গডসে ও আপ্তের ফাঁসির অনিবার্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত 1949 সালের 15 নভেম্বর পাঞ্জাবের অম্বলা জেলে ফাঁসি দেওয়া হয় গডসে ও নারায়ণ আপ্তেকে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাহায্য করবেন চ্যানেলটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আপনারা যদি ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।